হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনি ছেলে থেকে মেয়ে হয়ে গেছেন, সেই সাথে আপনার ইয়েটাও গায়েব হয়ে গেছে, আপনার কেমন লাগবে? আমি মাইয়া হয়ে গেলাম ক্যাপ্টেন গো। যাই হোক, বলেন আলহামদুলিল্লাহ আপনার সাথে এমনটা হয় নাই। তবে বং এর সাথে ঠিক এমনটাই হয়েছিল। বং পেশায় একজন বাবুর্চি, তবে যেন তেন বাবুর্চি না। বং কাজ করে প্রধানমন্ত্রীর বাড়িতে, সেখানে এসে সকল বাবুর্চিদের প্রধান। একদিন সন্ধ্যার সময় তার কাছে খবর আসে যে আজকে রাতেই চীনের প্রধানমন্ত্রী এখানে আসবে, তাই অতিথি আপ্যায়নের জন্য তাকে অবশ্যই ভালো কিছু রান্না করতে হবে। আর চীনের প্রধানমন্ত্রী মাছের কাঁটা একদমই পছন্দ করে না, তাই মাছের আইটেমে যেন কোনোভাবেই কোনো কাঁটা না থাকে। বংয়ের কাছে এটা কোনো ব্যাপারই না, সে বছরের পর বছর ধরে এখানে বাবুর্চিগিরি করে আসতেছে। সে সাথে সাথে তার কাজে লেগে পড়ে। রাতের বেলা যথারীতি চাইনিজ প্রধানমন্ত্রী আসে এবং টাইম মতো খাবার খেতেও বসে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম মাছটা মুখে দিতেই কাঁটার চেয়েও আরো 100 গুণ ভয়ঙ্কর ডাইরেক্ট মাছের লোহার বড়শি তার মুখে আটকে যায়। এটা শুনে তো বংয়ের অবস্থা খারাপ। তারে মাছের কাঁটা পর্যন্ত পরিষ্কার করতে বলা হয়েছিল, আর সেখানে কিনা লোহার বড়শি। সব গার্ডরা মিলে বংরে খুঁজতে শুরু করে। এর মধ্যে দুজন পুলিশ অফিসার খুঁজতে খুঁজতে তার বাসা পর্যন্ত পৌঁছায় যায়। বং বুঝতে পারে যে আজকে তার কপালে শনি আছে, ধরতে পারলে একদম ডাইরেক্ট ফাঁসিতে লটকায় দিবে। এই জন্য সে পুলিশ দেখে এক দৌড়ে তার বিল্ডিং এর বারান্দা দিয়ে পালাইতে যায়। কিন্তু সেখানেও আর একটা বড় বিপদ, তার রুম আবার 11 তলা উপরে। এত উপর থেকে যদি লাভ দেয় তাহলে তো পরে এমনি মরে যাবে। আবার পুলিশও এসে তারা টানাটানি করতেছে, তো তাদের সাথে ধাক্কাধাক্কি করতে করতে একসময় তার হাতটা ছুটে যায় আর সে নিচে পড়তে থাকে। তবে বংয়ের ভাগ্যটা অনেক ভালো ছিল, সে ডাইরেক্ট গিয়ে একটা সুইমিং পুলের মধ্যে পড়ে। পানিতে পড়েই তার মাথাটা গিয়ে একদম সুইমিং পুলের ফ্লোরের মধ্যে বাড়ি খায়। সাথে সাথে তার ফ্লোরটা কিভাবে যেন গায়েব হয়ে যায়। সে আরো নিচে যাইতে থাকে। যাইতে যাইতে হঠাৎ সে দেখে তার দিয়ে একটা সুন্দরী মেয়ে আসতেছে। মেয়েটা এসেই তাকে জড়িয়ে ধরে আর বং সাথে সাথে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার হুঁশ আসে, সে দেখতে পায় সে সম্পূর্ণ অন্য আরেকটা জায়গায়। এমন জায়গা সে এর আগে কখনোই দেখে নাই। সাথে সাথে সে দৌড়ে গিয়ে আয়নার সামনে বসে নিজের দেখতেই তার মাথা ঘুরতে শুরু করে। সে দেখে তার চেহারা তো পুরো মেয়েদের মতো হয়ে গেছে, এমনকি গলাটাও মেয়েদের মতো, নিজের হাত পা জামা কাপড় সবই মেয়েদের মতো। বং তো এসবের আগা মাথা কিছুই বুঝতে পারে না, কি ব্যাপার, এসব কি হইতেছে। কোনোভাবেই যখন কিছুই তার মাথায় ঢুকতেছিল না, তখন সে চিন্তা করলো, আরে ধুর, এসব স্বপ্নরপ্ন হবে আর কি, সত্যি সত্যি কি আর ছেলে থেকে মেয়ে হয়ে যায় নাকি, এটা কি সম্ভব? এরকম ভাবতে ভাবতেই সে আস্তে আস্তে রুম থেকে বের হয় যে বাইরে কি আছে দেখার জন্য। বের হয়েই সে দেখে তার সামনে কয়েকশো দাসী মাথা নত করে বসে আছে আর চিল্লায় বলতেছে, রাজকুমারীর জয় হোক। এই অবস্থা দেখে তো বং আরো কনফিউজড হয়ে যায়। সে ভয় পায়, সেখান থেকে দৌড়ায় পালাইতে শুরু করে। বাইরে গিয়ে সে আবিষ্কার করে সে সম্পূর্ণ অন্য আরেকটা দুনিয়ার মধ্যে আছে। তার পেছনের সকল মানুষ তার শুধু রাজকুমারী রাজকুমারী বলে ডাকতেছে। সে চিৎকার করে বলে, আরে আমি ছেলে মানুষ, আমি কোনো রাজকুমারী টুমারি না। এইসব চিল্লায় বলতে বলতে সে তার ইয়েটাতে হাত দেয়, দেখে সেখানেও কিছু নাই। সে উল্টা হয়ে কাপড় তুলে খুঁজেও কিছু পায় না। সে হাউমাউ করে বলতে থাকে, আল্লাহ, এটা আমার কি হইলো, আমার সাথে আমি বেডি হয়ে গেলাম গে। সে মনে করে তার আশেপাশের মানুষেরাই তাকে ধরে অ্যাডভান্স কোন অপারেশন করায় দিয়ে তার ছেলে থেকে মেয়ে বানায় ফেলছে। সে চিৎকার করে বলতে থাকে, তোরা আমার সাথে কি করছিস, বল শয়তানের দল, তোদের সব কয়টারে আমি কাঁচা সেদ্ধ করে খাবো। সে হতাশ হয়ে বসে বসে তার এই অবস্থার কথাই ভাবতে থাকে, কিন্তু সে কোনো কিছুই করতে পারে না। তারপর হঠাৎ তার মাথাটা খুলে যায়। সে আশেপাশের পরিবেশ দেখে আর কিছু মানুষের সাথে কথা বলে বুঝতে পারে যে সে আসলে টাইম ট্রাভেল করে অতীতে চলে গেছে। কারণ সেখানে সবে মাত্র 1500 সাল চলতেছিল, কিন্তু এখন তো 2022 সাল। কিন্তু সে মেয়ে হইলো কিভাবে, এটা সে কিছুতেই বুঝে উঠতে পারতেছে না। সে তার রুমে গিয়ে তার পার্সোনাল দাসীর সাথে নিজের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করে। দেখা যায় যে সে আসলে কিম সো ইয়ং নামের একজন রাজকুমারী, আর কিছুদিনের মধ্যেই তার বিয়ে হয়ে যাবে পাশের রাজ্যের রাজকুমার চিওল ইয়ং এর সাথে। এরপর সে রাজকুমারী থেকে রানী হয়ে যাবে। সে দাসীকে তার কিছুদিন আগের ইম্পর্টেন্ট কোনো ঘটনার কথা জিজ্ঞাসা করলে সে বলে, কিছুদিন আগেই দূরের একটা পুকুরে গিয়ে সে ডুবে যায়। হঠাৎ কিছু সৈনিক তাকে দেখে কোনো মতনে সেখান থেকে তুলে তাকে প্রাসাদে নিয়ে আসে। এসব শুনে বং চিন্তা করে, হয়তো তার আর সেই রাজকুমারীর আত্মাটা বদল হয়ে গেছে। তার আত্মাটা চলে এসেছে রাজকুমারীর শরীরে, আর রাজকুমারীর আত্মাটা চলে গেছে তার শরীরে। সেই পুকুরটাই হয়তো টাইম ট্রাভেল করার কোনো একটা রাস্তা। তাই সে মনে মনে একটা ফন্দি করে। সে তার দাসীকে ডেকে বলে তাকে সেই পুকুরে নিয়ে যেতে। রাজকুমারীর হুকুম তো মানতেই হবে, তাই সব দাসীরা মিলে তাকে পুকুরের কাছে নিয়ে যায়। পুকুরের কাছাকাছি যেতেই রাজকুমারী তাদেরকে ফেলে পুকুরের দিকে দৌড় শুরু করে। তার প্ল্যান ছিল এক দৌড়ে গিয়ে পুকুরে আগের বারের মতোই ঝাঁপ মারবে, আর পুকুরে ডুবে গিয়ে সে আবার টাইম ট্রাভেল করে নিজের টাইমে ফিরে আসবে। কিন্তু তার প্ল্যান পুরোটাই ভেস্তে যায়। সে লাফ দেওয়ার পরে দেখে পুকুরে আর কোনো পানি নেই। সে উষ্টাকে গিয়ে কাঁধার মধ্যে পড়ে। এটা দেখে সে সম্পূর্ণ হতাশ হয়ে যায়। এই পুকুরে যদি পানি না থাকে তাহলে সে কিভাবে নিজের টাইমে ফেরত যাবে? যাই হোক না কেন, এটা তার মাথার মধ্যে খুব ভালোভাবেই ঢুকে গিয়েছিল যে তার একমাত্র সমস্যার সমাধান হলো পানি। এরপর থেকে সে কি করে, যেখানেই পানি দেখতে পায় সেখানেই ডুবে যাওয়ার প্ল্যান করে। এমনকি ছোট ছোট ঘর মোছার পানির বালতিতেও সে ডুব মারা ট্রাই করে। মানে পানি দেখলেই হয়েছে ডুব মারাই লাগবে। কিন্তু
কিন্তু এতে তার লাভের লাভ কিছুই হয় না, যেই লাউ সেই কদু। কিছুদিন পরেই তার বিয়ের দিন চলে আসে। কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারতেছে না, সে নিজে একটা ছেলে হয়ে কিভাবে আর একটা ছেলে তারা বিয়ে করতেছে। কি ডিসগাস্টিং একটা ব্যাপার স্যাপার। সে তো আর গে না। যাই হোক, কিছু করারও নাই, সে চাইলেও কোনোভাবেই বাসা থেকে পালাতে পারবে না, কারণ সে রাজকুমারী, সে থাকে টাইট সিকিউরিটির মধ্যে। যাই হোক, কোনোভাবেই যেন তেন করে বিয়েটা হয়ে যায়। এখন বিয়ে তো হইলো, বাসর রাত চলে আসছে। এখন একটা ছেলে আয়সা যদি তার বাসর রাত করে, মানে একটা চিন্তা করে তার পেটের মধ্যে গুড়গুড় করতে শুরু করে। মানে এটা কোনো কথা? তাই সে একটা বুদ্ধি করে। আচ্ছা, মাঝখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নিই। আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ওষুধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথেই থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতে খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অ্যাপটি ইনস্টল করুন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেই ক্ষেত্রে বোনাস পেতে চাইলে CMON কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। এবার চলুন আবার গল্পে ফিরে যাই। মানে এটা কোনো কথা? তাই সে একটা বুদ্ধি করে। রাজকুমার রে সে এত মদ খাওয়ায়, সে মদ খেয়ে বেহুশ হয়ে সেখানেই ঘুমায় পড়ে। রাজকুমার ঘুমায় পড়ার কারণে সে একটু হাঁফ ছেড়ে বাঁচে। যাক ভাই, অন্তত এই ধরনের কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাইতে হয় নাই। পরদিন সকালবেলা তার দাসীরা তার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু কোনো খাবারই তার কাছে টেস্টি লাগে না। তাই সে প্রাসাদের শাহী বাবরচিকে অর্ডার করে রামান বানায় দিতে। এখন বাবরচি তো 1500 সালের, সে তো জীবনে ওই রামানের নামই শুনে নাই, কিন্তু রানীর হুকুম তো অমান্য করা যায় না। তাই সে যেন তেন করে কোনো কিছু একটা বানায় ফেলে, কিন্তু বং সেটা ফেরত পাঠিয়ে বলে কিছুই হয়নি, এটাতে কোনো টেস্ট নেই। বাবরচি আবার কিছু একটা বানায়, বং আবার ফেরত পাঠায়। এইভাবে অনেকবার বাবরচির খাবার ফেরত পাঠানোর পরে বাবরচি একসময় বিরক্ত হয়ে যায়। সে বলে রানীর যখন কিছুই পছন্দ হয় না, তাহলে সে নিজে এসে বানায় নিলেই তো পারে। এখন বং নিজেও একটা বাবুর্চি, সারা জীবন তো সে বাবুর্চিকিরি ঘরেই কাটাইছে। টাইম ট্রাভেল করুক, মেয়ে হয়ে যাক, যাই হোক না কেন, খাবার দাবার বানানোর বিদ্যা তো আর সে ভুলে যায় নাই। সে বাবুর্চির এই কথা শুনে প্রাসাদের কিচেনে যায় আর চাকু নিজের হাতে নিয়ে কাজ শুরু করে দেয়। সব বাবুর্চিরা তো এটা দেখে বিশ্বাসই করতে পারে না। তাদের সামনে রানী এত সুন্দর করে সকল সবজি কাটতেছে, এতটা ভালো করে তারাও কাটতে পারে না। সবকিছু সুন্দর করে নিখুঁতভাবে কেটে তার বলা সেই রামান আইটেমটা সে কিছুক্ষণের মধ্যেই তৈরি করে ফেলে। তারপর নিজের রান্না করা খাবার নিজের রুমে নিয়ে পেট ভরে খায়। এদিকে সেই শাহী বাবুর্চি কিছুতেই ব্যাপারটা মেনে নিতে পারতেছে না। ব্যাপারটা তার কাছে অপমানজনক মনে হইতেছে। তার রান্না বান্নার স্কিল দেখে সে মনে মনে রানীকে হিংসা করতে শুরু করে। সে হিংসায় জ্বলে গিয়ে বাকি বাবুর্চিদেরকে বলে, আরে এই খাবার শুধু দেখতেই ভালো, টেস্টের তো একটা ব্যাপার আছে নাকি, খেয়ে দেখ, নিশ্চয়ই গু এর মতো হবে। নিজের এই কথাটাকে প্রমাণ করার জন্য সে পাতিল নিচে থেকে যাওয়া কিছু অংশ থেকে 1 চামচ মুখে দিতেই সে অবাক হয়ে যায়। খাবারটা এতটাই টেস্টি ছিল যে তার হাত থেকে চামচটাই নিচে পড়ে যায়। এদিকে এর মাঝে বংয়ের মাথায় একটা আইডিয়া আসে। সে ভাবে যেহেতু সে খুব ভালো রান্না করতে পারে, তাই তার এই স্কিল দিয়ে সে প্রাসাদের সবার মন জয় করতে পারে। যদি সে একবার খাবার দিয়ে মহারানীর মন জয় করতে পারে, তাহলে সে তার কাছ থেকে পুকুরটা আবার পানি দিয়ে ভরার জন্য আবদার করতে পারবে। আর একবার পানিতে ভরে গেলেই সে এক দৌড়ে আবার পানিতে ডুব দিয়ে তার নিজের টাইমে ফেরত চলে যাবে। তার আর উষ্টাকে কাদার মধ্যে পড়তে হবে না। বাই দ্য ওয়ে, আপনারা এখনো অনেকে কমেন্ট করেন হরর ভিডিও দেওয়ার জন্য। আপনাদেরকে বলি, আমাদের টোটাল 3টা চ্যানেল। এই যে এইটা সিনেমন অ্যানিমেশন এবং সিনেমন হরর মুভি আর অ্যানিমেশন মুভির জন্য আমাদের আলাদা চ্যানেলই আছে। সুতরাং আপনি যদি শুধু হরর, জিন, ভূত, কালো জাতির মুভি পছন্দ করেন, তাহলে আপনি হরর চ্যানেল দেখেন। আর যদি অ্যানিমেশন ভালোবাসেন, তাহলে অ্যানিমেশন চ্যানেলটা দেখেন। আর যদি সাধারণ কমেডি, থ্রিলার, ড্রামা এসব পছন্দ করেন, তাহলে এটা তো আছেই। তাহলে চলুন আবার গল্পে ফিরে আসি। যেই বুদ্ধি সেই কাজ, সে সাথে সাথে কিচেনে যায়। কিন্তু সেই বাবুর্চি তো এখনো তারা হিংসা করে। রানী হইয়া তুই আমার চেয়ে ভালো রান্না করতে পারস না, আমি এটা মানি না। আমি বাবুর্চি হব, আমি হব রান্নায় শ্রেষ্ঠ। সে মনে মনে এইগুলাই ভাবতেছিল। তার আচরণ দেখে বঙ্গ বিরক্ত হয়ে যায়। সে সবার সামনে তাকে চ্যালেঞ্জ করে। এখন মানিজ্যতের ব্যাপার, সে প্রাসাদের প্রধান বাবুর্চি, না তো করতে পারে না। যদি সে বাবুর্চি হয়ে না করে, তাহলে সে এমনি হেরে যাবে। তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। প্রথমেই সবজি কাটাকাটির পরীক্ষা। একজন বাবুর্চি ঘন্টা বাজিয়ে তাদের প্রতিযোগিতা শুরু করে দেয়। দুজনেই ধুমধাম সবজি কাটাকাটা শুরু করে দিয়েছে। বাবুর্চিটাও কাটতেছে, এদিকে রানীও কাটতেছে। বাবুর্চি খেয়াল করে রানীর 2 হাত একদম রোবটের মতো স্পিডে কাটাকাটি করতেছে। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু একদম কেটে কুটে সে একদম পরিবেশন করে ফেলেছে। আর এদিকে বাবুর্চির কাটাই শেষ হয় নাই। এখন বাবুর্চির তপমান। সে বলে, খালি কাটলেই হইব, আর আসল জিনিস তো টেস্ট। খাইতে কেমন সেটাই ইম্পর্টেন্ট। মানুষ তো স্পিড খাবে না, মানুষ খাবে টেস্ট। এইটা শুনে বং আরেকজনকে ডেকে পাঠায়। সে তাকে কোনটা কার না বলে তাকে খেতে দেয়। সেই লোকটা রানীর হাতের রান্নাটা এত বেশি পছন্দ করে, কি আর বলবো। এইটা দেখে বাবুর্চিটা ভেউ ভেউ করে কান্না শুরু করে দেয়। এখন কিচেনে সব কন্ট্রোল বংয়ের কাছে চলে এসেছে, কারণ তার চেয়ে ভালো এখন আর কেউ রান্না
রান্না করে না। প্রাসাদের প্রধান বাবুর্চিও তার কাছে হেরে গেছে। তারপর সে তার আসল উদ্দেশ্য মহারানীর খাবারের দিকে নজর দেয়। সে দেখে মহারানী খুব বাছাই করে খুব নরম নরম খাবার খাওয়া শুরু করেছে, কারণ কিছুদিন ধরেই তার দাঁতে ব্যথা। আমারও খুব দাঁতে ব্যথা, ক্যাভিটিস হয়ে গেছে রে ভাই, আগামীকাল ডাক্তারের কাছে যাওয়া লাগবে আমার। যাই হোক, বংয়ের কথা বলি। সে ঠিক করে এবার মহারানীর জন্য আলাদা করে খাবার রান্না করবে। যেই ভাবা সেই কাজ। সে খুব চিন্তা ভাবনা করে আলু আর দুধ দিয়ে খুব টেস্টি একটা আইটেম রান্না করে, আর সেটাকে সে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেয় যেন দেখতেও ভালো লাগে। যাই হোক, বং নিজের হাতের রান্না নিজেই মহারানীর কাছে নিয়ে যায়। কিন্তু প্রাসাদ তো আর আমাদের সময়ে 2-3 তলা বিল্ডিং এর মতো ছোট না। প্রাসাদ থাকে অনেক বড়, বিশাল এরিয়া নিয়ে। তাই তার কাছে যাইতে যাইতে খাবার একদম ঠান্ডা হয়ে যায়, আর খাবারের ডিজাইনের 12টা বেজে যায়। তাই রানীরে সে তেমন একটা খুশি করতে পারে না। তাই তার মন একদম খারাপ হয়ে যায়। সে আবার চিন্তা করতে থাকে এটার একটা সমাধান দরকার। অনেক চিন্তা ভাবনা করার পরে সে কিছু কাঠ মিস্ত্রি ডাকায় এবং তাদেরকে দিয়ে খাবার পরিবহন করার জন্য স্পেশাল একটা বাক্স বানায়, যেটাতে খাবার ঠান্ডাও হবে না আর ডিজাইনও নষ্ট হবে না। এরপর থেকে বং প্রতিদিন একটার থেকে আরেকটা সেরা সেরা আইটেম রান্না করতে শুরু করে আর দাসীদের দিয়ে তাদের কাছে পাঠাতে শুরু করে। আর মহারানী এরকম টেস্টি গরম গরম খাবার পেয়ে একদম প্লেট খালি করে দিত। এটা দেখে তো আমার নিজেরই খিদে লেগে গেছে। আর রানী কোন জিনিস। কিছুদিন পর রাজকুমার আশেপাশের রাজাদের সাথে সুসম্পর্ক করার জন্য একটা বড় দাওয়াতের ব্যবস্থা করে, যেখানে অন্য রাজ্যের অনেক বিশেষ লোকজন আসে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনই প্রাসাদের সকল বাবুর্চিদের কেন জানি ডায়রিয়া হয়ে যায়। তারা কেউ রান্না করে থাকতেই পারে না, একটু পরপরই তাদের বাথরুমে চলে যেতে হয়। এখন দাওয়াতে তো সব মানুষ চলে এসেছে, তাদেরকে তো আর খাবার ছাড়া বসিয়ে রাখা যায় না। তাই বং সিচুয়েশনটা সামাল দেওয়ার জন্য নিজেই বাবুর্চি সেজে কিচেনে চলে যায়। গিয়ে এসে দেখে রান্নার জন্য পর্যাপ্ত সবজিও নেই। এখন কি করা? তাইলে তো কিছু একটা করতে হবে। এখন এমন কিছু একটা করতে হবে যেটাতে সবজি খুব কম লাগে। অনেক চিন্তা ভাবনা করে সে বের করে, এখন তো 1500 সাল, এরা কেউ হয়তো জীবনেও চিপস খায়নি। তাই যদি সে চিপস বানায় তাহলে যেমন সবজিও দরকার হবে না, পাশাপাশি নতুন একটা খাবার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে। সে তার প্ল্যান মতোই সাথে সাথে আলুর খুব পাতলা পাতলা স্লাইস করে সেগুলিকে ফ্রাই করে চিপসের রেসিপি তৈরি করে ফেলে। যখন সবার সামনে চিপস পরিবেশন করা হয় তখন সবাই খুব হতাশ হয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে এখানে হয়তো কোনো ভারী ভারী বিশেষ খাবার দাবার আয়োজন করা হবে। এমন সামান্য একটা আইটেম দেখে তারা সেটার তেমন গুরুত্ব দেয় না। কিন্তু এখন না খেয়ে তো আর থাকা যাবে না। যেই মাত্র সবাই চিপসে এক কামড় দেয়, সাথে সাথে সবাই এমন একটা সুস্বাদু টেস্ট পায় যেটা এর আগে কেউই জীবনে কোনোদিন পায়নি। সবাই রীতিমতো সেই আইটেমের ভক্ত হয়ে যায়। এখন এক চিপস দিয়ে তো আর এতগুলো মেহমানকে তুষ্ট করা যাবে না, আরো আইটেম দরকার। এবং আবার রান্না করে গিয়ে আরেকটা আইটেমের চিন্তা করে। সে ভাবে বার্গারও ওরা জীবনে কোনোদিন খায়নি। সে টমেটো আর মাংস দিয়ে আর নানা রকম মশলা দিয়ে একটা বার্গার তৈরি করে। সেই বার্গারটা খাইয়ে মেহমানরা আরো বাবুর্চির ভক্ত হয়ে যায়। কয়েকজন তো একদম বাবুর্চিকে ধার নেওয়ার কথাই বলে ফেলে। খাবারটা তাদের এতই ভালো লাগে যে সবাই খাবার শেষ হওয়ার পরেও তাদের প্লেট আর আঙ্গুল দুটোই একদম কেটে পড়ে সাফ করে দেয়। নেক্সট আইটেমের জন্য বং একটা চমৎকার আইডিয়া বের করে। সে সবাইকে জেলি দিয়ে কুলফি বানিয়ে দেয় আর বলে এই কুলফির ডান্ডার মধ্যে সবার ভবিষ্যৎ লেখা আছে। সবাই এসব নিয়ে খুব মজা করে সেই কুলফি খায় আর এই ভবিষ্যৎ জানা নিয়ে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলে। এভাবেই বং পুরো দাওয়াতটাকে নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দেয়। পাশাপাশি অন্য রাজ্যের রাজারাও এখন খুবই খুশি। মহারানী তার এই কাজের জন্য তার উপর অনেক খুশি হয় আর তাকে যা খুশি চাইতে বলে। বং তো মনে মনে এই দিনটার জন্য অপেক্ষা করতেছিল। সুযোগ পাইতেই সে বলে ওঠে, আমি চাইছি পুকুরটাকে আবার পানি দিয়ে ভরিয়ে ফেলতে। মহারানী তার এই ছোট্ট আবদারটাকে সাথে সাথে মেনে নেয়। সে প্রাসাদের সকল দাসীদেরকে বলে সেই পুকুরটা পানি দিয়ে ভরে ফেলার জন্য। সবাই বালতিতে করে অল্প অল্প পানি নিয়ে সে পুকুর ভরতে শুরু করে। আরে ভাই, তখন তো আর মোটর পাম্প ছিল না, 1500 সালের কথা। তাই দাসীরা সবাই দূরে গিয়ে একটা কুয়া থেকে বালতিতে করেই পানি এনে কাজ চালাইতেছিল। এখন আপনারাই বলেন, এইভাবে কি আর পুকুর ভরা যায়? বংও এই কাজ দেখে বিরক্ত হয়ে যায়। এইভাবে পুকুর ভরতে ভরতে তো বছর লেগে যাবে, তাও হয় কিনা সন্দেহ। কিন্তু মোটর তো নাই, কি আর করা? কিভাবে তাড়াতাড়ি পুকুর ভরা যায় এই চিন্তা করতে করতে সে নতুন একটা বুদ্ধি বের করে। সে সব দাসীদেরকে একটা লাইনে দাঁড় করিয়ে দেয়। তারপর লাইনে থেকেই জাস্ট বালতিটা একজন থেকে আরেকজন পাস করতে বলে। এতে আগের চেয়ে অনেক বেশি গতিতে কাজ হতে শুরু করে। কিন্তু এতেও বার কতটুকুই হয়, দিন শেষে বালতি তো বালতি, গাজি পাম্প তো আর না। বং বসে বসে দেখতে থাকে আর হতাশ হইতে থাকে। এইভাবে অপেক্ষা করতে করতে সে তার ফিরে যাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এর মাঝেই হঠাৎ একদিন খুব বৃষ্টি শুরু হয়। বংয়ের মনে আবার আশা ফিরে আসে। সে মনের আনন্দে বৃষ্টির মধ্যে নাচ শুরু করে দেয়। দেখতে দেখতেই সত্যিই সে পুকুরটা একদম পানিতে ভরে ওঠে। সে পুকুরের পাশে বসেই একটা পাথরে নিজের নাম লিখে। তারপর সাথে সাথে সে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। এইবারও সে পুকুরের তল খুঁজে পায় না। সে নিচে ডুবতেই থাকে। ডুবতে ডুবতে সে হঠাৎ আগের মতো বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরে আসে, সে দেখে সে হাসপাতালে শুয়ে আছে। আর তার পাশে তাকিয়ে দেখে পাশেই একটা পুলিশ অফিসারও শুয়ে আছে। সে ভাবে হয়তো সেই মাছের কাটার বড়শির কারণে পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলবে। সে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়, কিন্তু সেই পুলিশ তাকে সাথে সাথে ধরে ফেলে। সে পুলিশকে ধাক্কা দিয়ে কোনো মতনে সেখান থেকে পালানোর জন্য দৌড় শুরু করে। পুলিশও তার পিছু পিছু দৌড় লাগায়। কিছু দূর পালানোর পরেই সামনে থেকে আরো দুজন পুলিশ অফিসার এসে বংকে ঘিরে ফেলে। এখন সামনেও দুজন পুলিশ, পেছনেও দুজন পুলিশ। তাই সে কোনো রাস্তা না দেখে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। তারপর দৌড়ে সে একটা বইয়ের লাইব্রেরিতে যায়।
যায়। সে তাড়াতাড়ি করে খুঁজে একটা ইতিহাসের বই বের করে। সেখানে সে দেখে সেই সাম্রাজ্যের কথা বর্ণনা করা যেখানে সে এতদিন রানী হয়েছিল। সে বইটাতে তারও অনেক কথা খুঁজে পায়, যেখানে লেখা আছে তখনকার সময় সবচেয়ে ভালো রাঁধুনি ছিল সেই রানী, তার মতো রান্নাবান্না আর কেউ করতে পারতো না। এসব পরে বং হাসতে থাকে। তখনই সে অফিসার এসে আবার তাকে ঘিরে ফেলে। বং আবার তাদের কাছ থেকে পালানোর চেষ্টা করলে সে অফিসার চিৎকার করে বলে, স্যার আপনি দৌড়াচ্ছেন কেন? আমরা তো আপনারই সিকিউরিটির জন্য। এটা শুনেই বং আবার কনফিউজড হয়ে যায়। সে আবার ভুল কোনো টাইমে চলে আসেনি তো। তারা বংয়ের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলে। ফাইনালি জানা যায় বংয়ের এই অতীতের টাইম ট্রাভেলের কারণে তার বর্তমানটাও বদলে গিয়েছে। এখন আর সে কোনো বাবুর্চি না, সে এখানে একজন গোয়েন্দা অফিসার। সে সাথে সাথে তার কম্পিউটার নিয়ে সার্চ করে দেখে যে আসলে তার সত্যি কথাই বলছে। কিছুদিন আগেই বং একটা দুর্নীতিবাজ নেতাকে ধরেছে আর নিউজে বারবার তাকেই দেখাচ্ছে। সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে অতীতের খুব ছোট্ট একটা পরিবর্তন ভবিষ্যতের জীবনে কত বড় একটা বদল করে দেয়। সে বাবুর্চি থেকে একদম গোয়েন্দা হয়ে গিয়েছে, কিন্তু সে জানেও না। এমনই একটা টাইম ট্রাভেলের খুব মজার গল্প দেখার জন্য ডান পাশের ভিডিওটিতে ক্লিক করুন, যেখানে খুব সুন্দরী একটা রোবট তার মালিককে বাঁচানোর জন্য টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়।